আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো পূর্ববর্তী ক্লাসে আমরা প্রশ্ন নাম্বার 5 পর্যন্ত সলভ করেছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর। তো এখন আমরা সলভ করব প্রশ্ন নাম্বার 6 থেকে প্রশ্ন নাম্বার 11 পর্যন্ত। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো এখন আমরা সলভ করব দিনাজপুর বোর্ড 2022-এর কোয়েশ্চেন। তো এখানে 4টা কোয়েশ্চেন আছে। বলা আছে যে ব্যবসার মূল উদ্দেশ্য কি ক নাম্বারে। খ নাম্বারে বলা আছে যে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো। গ নাম্বারে বলা আছে উদ্দীপকে আমের শ্রেণীবিভাগ ব্যবসার কোন ধরনের কাজ ব্যাখ্যা করো। উদ্দীপকে জনাব সাকিবের বাণিজ্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, বিশ্লেষণ করো। তো এখন আমরা হচ্ছে উদ্দীপক পড়বো। চলো দেখি কি বলা আছে। আম ব্যবসায়ী জনাব রাকিব রাজশাহী থেকে গ্রীষ্ম মৌসুমে বড় বড় আমের বাগান চাষিদের কাছ থেকে ক্রয় করেন। আচ্ছা, তো এখানে রাকিব কি করতেছে, তোমার রাজশাহী মৌসুমে তোমার চাষিদের কাছ থেকে আমটা ক্রয় করতেছে। তারপর তিনি আমের আকার ও গুণাগুণ ভেদে কয়েকটা শ্রেণীতে ভাগ করেন। তিনি উক্ত আম দেশের বিভিন্ন, আচ্ছা এখানে যে লাইনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমের আকার ও গুণাগুণ ভেদে কয়েকটি শ্রেণীতে ভাগ করেন। এটা একটা টার্ম আছে, সেটা আমরা যখন সলভ করব তখন দেখব। তিনি উক্ত আম দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে ভালো মুনাফা করেন। পক্ষান্তরে সাকিব চীন থেকে ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে নেপাল ও ভুটানে বিক্রি করেন। এ থেকে জনাব সাকিব প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে। আচ্ছা, তো এখানে আমরা প্রশ্ন 4টা অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা হচ্ছে ডিরেক্ট তোমরা সলভে যাব। তো প্রথমে বলা আছে যে ব্যবসার মূল উদ্দেশ্য কি। তো আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায়েরই মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকে তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলতে পারবো না। ওকে, তো খ নম্বরে বলা আছে যে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, প্রথমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে উপযোগ জিনিসটা কি। তো উপযোগ হচ্ছে মূলত অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে অভাবগুলো আছে, আমাদের যদি কোনো অভাব না থাকতো তাহলে কিন্তু আমাদের উপযোগ সৃষ্টি করার দরকার হতো না। আর এত ধরনের ব্যবসা, এত ধরনের শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা কোনোটারই কিন্তু প্রয়োজন ছিল না যদি না আমাদের তোমার পার্টিকুলার কোনো অভাব থাকতো। আমাদের এত অভাব আছে দেখেই আমরা উপযোগ সৃষ্টি করতে চাই। তো এখানে বলা আছে পরিবহন পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে যেহেতু তোমার শিল্প উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পর্যন্ত পৌঁছায়, তাই এটা হচ্ছে তোমার স্থানগত বাধা দূর করে, তাই এটা স্থানগত উপযোগ সৃষ্টি করে। তো এখন আমরা এটা প্রথমে তো আমরা বললাম 1 নাম্বার পয়েন্টে যে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। এখন কোন ধরনের উপযোগ সৃষ্টি কেন করে, কিভাবে করে, সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টে তুমি এক্সপ্লেইন করবা। সেটা হচ্ছে সাধারণত পণ্য একটা নির্দিষ্ট স্থানে উৎপাদিত হয়, কিন্তু ক্রেতা বা ভোক্তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই পরিবহনের মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে হয়। পরিবহন ছাড়া কিন্তু পণ্য পৌঁছানো যায় না। তো এতে ভোক্তারা কি করে, দূরবর্তী স্থানে পণ্য হাতের কাছে পেয়ে উপকৃত হয়, আর এভাবে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তো এটা ছিল খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। গ নাম্বারে বলা আছে যে উদ্দীপকের আমের শ্রেণী বিভাগ ব্যবসার কোন ধরনের কাজ। আচ্ছা, আমরা জানি যে 2 ধরনের টার্ম আছে, একটা হচ্ছে প্রমিতকরণ আর একটা হচ্ছে পর্যায়িতকরণ। প্রমিতকরণ হচ্ছে পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিচার বিবেচনা করে সেটা শনাক্ত করা। আর পর্যায়িতকরণ কি, আকার, গুণাগুণ, তারপরে পণ্য মূল্য এসব অনুযায়ী তোমার পণ্যকে ভাগ করে ফেলা, এটা হচ্ছে পর্যায়িতকরণ। তাই উদ্দীপকে আমের শ্রেণী বিভাগ ব্যবসার পর্যায়িতকরণের কাজের অন্তর্গত। তো এখন আমরা লিখব যে পর্যায়িতকরণ কি। তো পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের মান নির্ধারণ করার পর পণ্যের ওজন, আকার, গুণাগুণ অনুযায়ী তা ভাগ করা, এবং মূলত গ্রাহকের পণ্য বাছাই কাজ করা সহজ করার জন্য এই পর্যায়িতকরণটা করা হয়। এতে পণ্য কেনা বেচা সহজ হয়। তো দেখো এখানে 3 নম্বরে হচ্ছে উদ্দীপকের সাথে তুমি তোমার যে পর্যায়িতকরণের যে ধারণাটা, এটা তুমি সিঙ্ক করবা। কিভাবে সিঙ্ক করবা, উদ্দীপকের জনাব রাকিব একজন ফল ব্যবসায়ী, গ্রীষ্ম মৌসুমে রাজশাহীর বিভিন্ন বাগান থেকে তিনি আম সংগ্রহ করেন। এরপর সেগুলোকে আকার ও গুণাগুণ ভেদে কয়েকটি শ্রেণীতে তিনি ভাগ করেন। এই কাজটি করায় ক্রেতারা সহজেই তাদের পছন্দ মতো আম বাছাই করতে পারবে। আচ্ছা দেখো, প্রত্যেকটা আম বাগানে কিন্তু বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের, তারপর হচ্ছে
বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়। তো এক এক প্রজাতির আমের সাইজ অনুযায়ী, ওজন অনুযায়ী, গুণাগুণ অনুযায়ী কিন্তু আমের মানটা এবং আমের মূল্যটা তোমার ভিন্ন ভিন্ন হবে। তাই এই কাজটাকে বলা হয় পর্যায়িতকরণ। তো এই কাজটি করায় ক্রেতারা সহজেই তাদের পছন্দ মতো আম বাছাই করতে পারবে। এটি পর্যায়িতকরণ কাজের সাথে সম্পর্কিত। এখানে আমের সাইজ, তারপর হচ্ছে রং অনুযায়ী আলাদাভাবে ভাগ করেন। এতে জনাব রাকিব আমের শ্রেণীবিভাগের মাধ্যমে ব্যবসায় পর্যায়িতকরণের কাজটি করেন। তো আমরা মানে 3rd নাম্বার পয়েন্টে তিনি যে পর্যায়িতকরণের কাজটি কিভাবে করেন এই জিনিসটা আমরা এক্সপ্লেইন করব। আচ্ছা, এই গেল গ নাম্বার। এখন ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের সাকিবের যে কাজটা সেটা দেশের অর্থনীতিতে কীরকম প্রভাব রাখবে সেটা বলা হয়েছে। তো সাকিবের কাজটা মূলত ছিল পুনঃরপ্তানি বাণিজ্য। ঠিক আছে, তো আমরা জানি বাণিজ্যের প্রকারভেদের মধ্যে বাণিজ্য মূলত 3 প্রকার। সেটা হচ্ছে আমদানি, রপ্তানি আর পুনঃরপ্তানি। আমদানি, রপ্তানি আর পুনঃরপ্তানি। তো পুনঃরপ্তানি টার্মটা কি? ধরো দুই দেশের মধ্যে কোনো ঝামেলা চলতেছে, ধরো ভারত ও চীনের মধ্যে ঝামেলা চলে। তো বাংলাদেশ হচ্ছে দুই দেশেরই মিউচুয়াল। তো বাংলাদেশ করতেছে কি, চীনের কাছ থেকে যে পণ্যটা ওটা আমদানি করে সেটা আবার ভারতের কাছে বিক্রি করতেছে। তো এই টার্মটা হচ্ছে পুনঃরপ্তানি। তো জনাব সাকিবও সেই কাজটাই করছে। তিনি হচ্ছে চীন থেকে ইলেকট্রনিক পণ্য সামগ্রী ক্রয় করে এটা নেপাল ও ভুটানে বিক্রি করতেছে। ঠিক আছে, তো এটা যেহেতু পুনঃরপ্তানি বাণিজ্য, তাই প্রথম পয়েন্টে আমরা পুনঃরপ্তানি বাণিজ্য শনাক্ত করলাম। তারপর পুনঃরপ্তানি কাকে বলে সেটা আমরা লিখব। পুনঃরপ্তানি হচ্ছে এক ধরনের বৈদেশিক বাণিজ্য। এক্ষেত্রে বিদেশ থেকে পণ্য আমদানি করে আবার অন্য দেশে রপ্তানি করা হয়। অর্থাৎ ফার্স্টে তুমি আমদানি করবা, এতে পণ্যটা তুমি নিজে উৎপাদন করতেছো না, পরে হচ্ছে তুমি সেটা অন্য দেশে রপ্তানি করবা। তারপরে উৎপাদনকারী দেশের সাথে আমদানিকারক দেশের সরাসরি সম্পর্ক যদি না থাকে তাহলে তৃতীয় কোনো দেশ এ ধরনের বাণিজ্য করে। তো ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের দেশে ঝামেলা চলতে থাকে, যেমন চীন ভারতের মধ্যে মারামারি। তো এই ধরনের মারামারি যত চলবে থার্ড পার্টি এটা থেকে সুবিধা আদায় করে নেবে। যেমন তোমাদের অনেকের মধ্যে হচ্ছে জমি জমা রিলেটেড প্রবলেম থাকে, বা তোমাদের এই ধরনের প্রবলেম যত বেশি হবে উকিলরা তত বেশি লাভ হবে, ওদের গাড়ি বাড়ি তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো গ্যাঞ্জাম হচ্ছে অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে মূল কথা। জোকস অ্যাপার্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে উদ্দীপকের জনাব সাকিব চীন থেকে ইলেকট্রনিক সামগ্রী আমদানি করেন। এখন হচ্ছে আমরা উদ্দীপকের সাথে আমাদের পুনঃরপ্তানির যে কনসেপ্টটা সেটা হচ্ছে সিনক্রোনাইজ করব। তো কীভাবে সিনক্রোনাইজ করব দেখো। তো এটা তিনি নেপাল ভুটানে বিক্রি করেন, অর্থাৎ উদ্দীপকটা তুলে দিছে। এভাবে দেশের মধ্যে যে বাণিজ্যটা সংগঠিত হয় সেটা পুনঃরপ্তানি কাজের সাথে সম্পর্কিত। এখন পুনঃরপ্তানি কাজটা আমরা দেখাবো। পুনঃরপ্তানির মাধ্যমে অন্য দেশে পণ্য বিক্রি করা হয়, ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এটা যে সুবিধাগুলো আছে এটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে অর্থনৈতিক যে প্রবৃদ্ধির হার এটা বাড়ায়। এছাড়া পুনঃরপ্তানির মাধ্যমে আমদানিকারক দেশের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়, ফলে ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়বে এবং সাকিবও এভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছেন ও লাভবান হচ্ছেন। সুতরাং জনাব সাকিবের পুনঃরপ্তানি বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ লাস্টে তোমার একটা মতামত তুমি অ্যাড করে দিবা। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত তোমার 6 নম্বর কোশ্চেনের সলভ। আচ্ছা, তো এখন আমরা 7 নম্বর কোশ্চেনটা সলভ করব। এটা আসলে হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এ প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল। তো এখানে ক নম্বরে বলা আছে যে ব্যবসায় কি, বাণিজ্যকে কেন বন্টনকারী শাখা বলা হয়। গ নম্বরে বলা আছে তার ব্যবসায় প্রধানত কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। আর ঘ নম্বরে বলা আছে বিনিময় সহায়ক কার্য মিস্টার আলমের ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবেলা করতে পারে, মূল্যায়ন করো। ওকে, তারপরে হচ্ছে এখন আমরা উদ্দীপক পড়ব। মিস্টার আলম কুষ্টিয়ার একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে দিনাজপুর থেকে প্রচুর পরিমাণে ধান ক্রয় করেন। আচ্ছা, এবং ভালো মূল্য পাওয়ার লক্ষ্যে সময়ের চাহিদা মোতাবেক ঢাকাসহ বিভিন্ন দেশে সরবরাহ করেন। ওকে, তো তিনি কি করতেছে, কুষ্টিয়ায় সে হচ্ছে একজন চাল ব্যবসায়ী। সে মৌসুমে তিনি দিনাজপুর থেকে চালটা ক্রয় করে চাহিদা মোতাবেক দেশের বিভিন্ন জায়গায় তার চালটা পৌঁছায় দেন। কিন্তু দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ফলে
সময় মতো চাল সরবরাহ করতে না পারায় ব্যাপক লোকসানের সম্মুখীন হন, তাই তিনি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করার কথা ভাবছেন। এখন গ নাম্বারে বলছে যে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, আর বিনিময় সহায়ক কার্য মিস্টার আলমের ব্যবসায়িক ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবেলা করতে পারে, মূল্যায়ন করো। তো এটা এখন আমরা দেখব, সলিউশনে যাই। তো প্রথমে বলা আছে যে ব্যবসা কাকে বলে, এটা আমরা অলরেডি জানি, বারবার এই কোশ্চেনগুলো আসতেছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন, বন্টন ও সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কাজের সমষ্টিকে তোমার ব্যবসা বলে। তো এখানে তিনটা জিনিস লক্ষ্য রাখবা, মুনাফা অর্জনের লক্ষ্য থাকবে, পণ্যের উৎপাদন, বন্টন ও সহায়ক কার্যক্রম থাকবে, এবং বৈধ অর্থনৈতিক কাজ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসায়। তারপরে হচ্ছে বাণিজ্য কাকে বলে, বাণিজ্য হচ্ছে পণ্য বা সেবার বন্টন সংক্রান্ত যে কাজটা, সেটা হচ্ছে বাণিজ্য। এখন আমরা সেকেন্ড পয়েন্টে, ফার্স্ট পয়েন্টে বাণিজ্য কাকে বলে ইন শর্ট লিখলাম, এবং সেকেন্ড পয়েন্টে তোমার বাণিজ্যটা কি এটা এক্সপ্লেইন করব। প্রথমে ব্যবসায় বা শিল্পে যে ব্যবহৃত কাঁচামালটা আছে সেটা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো, সেগুলো বাণিজ্য। তো বাণিজ্যের যে বাধাগুলো আছে সেটা তুমি লিখতে পারো, এই সত্যগত বাধা, প্রচারগত বাধা, সময়গত বাধা, ঠিক আছে, জ্ঞানগত বাধা, এই যে বাধাগুলো আছে এগুলো তুমি এক্সপ্লেইন করতে পারো। তো বাণিজ্য সবসময় পণ্য সরবরাহ সংক্রান্ত কাজে নিয়োজিত থাকে, তাই বাণিজ্যকে বন্টনকারী শাখা বলা হয়, ব্যবসায়ের বন্টনকারী শাখা বলা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা তোমরা এটা লিখবে পরীক্ষার হলে। ওকে, তো গ নাম্বারে বলা আছে যে তিনি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন। তো এই যে তিনি দিনাজপুর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় তিনি পৌঁছায় দিচ্ছেন, কিভাবে পৌঁছায় দিচ্ছেন, এটা অবশ্যই তিনি মজুত করার মাধ্যমে পৌঁছায় দিচ্ছেন। তো এটা হচ্ছে তার সময়গত উপযোগ তিনি সৃষ্টি করেছেন। ঠিক আছে, তো সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। এখন হচ্ছে কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি হয় সেটা তোমার দেখাতে হবে, যে উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য যাতে নষ্ট না হয়ে যায় এজন্য গুদামজাত করা হয়, এতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের গুণগত মান রক্ষা করা হয়, এর ফলে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। তো এখন হচ্ছে আমরা উদ্দীপকের সাথে কিভাবে পণ্যের তার সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে এটা তুমি রিলেট করবা। যে মিস্টার আলম একজন চাল ব্যবসায়ী, তিনি উৎপাদন মৌসুমে দিনাজপুর থেকে চাল কেনেন এবং ভালো মূল্য পাওয়ার লক্ষ্যে সময়ের চাহিদা মোতাবেক ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে চাল সরবরাহ করেন। কিভাবে চাল সরবরাহ করেন? দীর্ঘদিন পর্যন্ত চালের গুণগত মান বজায় থাকে। কেন বজায় থাকে? কারণ তিনি গুদামজাতকরণ করেন। ঠিক আছে, তো এইভাবে এক সময়ের উৎপাদিত পণ্য ভোক্তার অন্য সময় বা সারা বছর ধরে ভোগ করতে পারে, এতে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এটা গুদামজাতকরণের ব্যবস্থার সাথে সম্পর্কিত। সুতরাং সব দিক বিবেচনায় বলা যায় যে মিস্টার আলম তার ব্যবসায়ের গুদামজাতকরণের মাধ্যমে চালের সময়গত উপযোগ সৃষ্টি করেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা ঘ নাম্বার দেখব। তো ঘ নাম্বারে বলা হয়েছে যে বিনিময় সহায়ক কাজ, তোমার বিনিময় সহায়ক কাজ বিমার মাধ্যমে মিস্টার আলমের ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবেলা করা যেতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, তো বিমার মাধ্যমে কিভাবে ঝুঁকিগত দিক মোকাবেলা করা যায়? ধরো তোমার ব্যবসায় আগুন লাগতে পারে বা তুমি ভবিষ্যতে কোনো লসের সম্মুখীন হলা, তখন বিমা হচ্ছে একটা তোমার আর্থিক প্রতিশ্রুতি, যেটা তোমার যখন ওই ঘটনাটা ঘটবে তখন তুমি তার বিনিময়ে পাবা। তো বিমা হচ্ছে তোমার ঝুঁকি মোকাবেলায় সহায়তা করে, এটা বাণিজ্য সহায়ক কার্যাবলীর একটা কাজ। ওকে, তো বিনিময় সহায়ক কাজ বিমার মাধ্যমে মিস্টার আলমের ব্যবসার ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবেলা করা যেতে বলে আমি মনে করি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে তুমি লিখবা যে বিমা বলতে কি বোঝাও। বিমা হচ্ছে ভবিষ্যতের আর্থিক ঝুঁকি কমানোর একটা টুলস বা উপায়। এই জন্য ব্যবসায় বিমা ব্যবস্থা না হয় এবং বিমা করা যদি হয় তাহলে কোনো যদি ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ করা হয়। তো এটা কি ধরনের বাধা দূর করে? এটা ঝুঁকিগত বাধা দূর করে, এটা ইম্পর্টেন্ট। তো এই গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে তুমি উদ্দীপক টানবা, উদ্দীপকে মিস্টার আলম চাল ব্যবসায়ী তার ঘটনাটা লিখবা। ঘটনাটা লিখে তার যে সিচুয়েশনটা, তার যে প্রবলেমটা, এটা আইডেন্টিফাই করবা লাস্ট লাইনে, যে কিন্তু দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ফলে সময় মতো চাল সরবরাহ করতে তিনি ব্যর্থ হন, ফলে তিনি ব্যাপক লোকসানের সম্মুখীন হন। এই যে প্রবলেমটা আইডেন্টিফাই করছো 3 নম্বর পয়েন্টে, এই 3 নম্বর পয়েন্টের প্রবলেমটা তুমি 4 নম্বর পয়েন্টে যে সলিউশন করবা। ঠিক আছে,
4 নাম্বার পয়েন্টে যে তুমি সলিউশন করবা। কিভাবে সলিউশন করবা? এই যে দেখো, ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলা করার কথা ভাবছেন, এই ঝুঁকি মোকাবেলার মাধ্যম হলো পণ্য বীমা করা। ঠিক আছে, মিস্টার আলমের গোদামে সংরক্ষিত পণ্যের বীমা যদি করে রাখে, তাহলে গুদামে যদি আগুন লাগে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, তাহলে বীমা কোম্পানি তাকে আর্থিক ক্ষতিপূরণ দিবে। এতে তিনি আর্থিক ক্ষতি পুষিয়ে পুনরায় ব্যবসা আরম্ভ করতে পারবেন, এতে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না। তাই ঝুঁকিগত বাধা দূর করতে মিস্টার আলমের ব্যবসায় বীমা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দেখো লাস্টে তুমি একটা মন্তব্য দিয়ে দিতেছো ঘ নাম্বারে, তো এই মন্তব্য দেওয়ার মাধ্যমে তুমি ঘ নাম্বারে তোমার ইয়েটা শেষ করলা। ওকে, তো এই ছিল ঘ নাম্বার। তো এখন হচ্ছে প্রশ্ন নাম্বার 8-এ যাব। প্রশ্ন নাম্বার 8 হচ্ছে তোমার চিটাগাং বোর্ড 2022 সালে এসেছিল 1 নাম্বার প্রশ্নে। তো ফার্স্টে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্টে কোশ্চেনে বলা আছে যে প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝো, শিল্প কিভাবে নতুন উপযোগ সৃষ্টি করে, উদ্দীপকে জনাব রফিক কর্তৃক সম্পাদিত কার্যক্রম থেকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, তারপর হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব রফিকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করতে বলছে। আচ্ছা, চলো এখন আমরা উদ্দীপক পড়ে নিই। কি বলা আছে যে জনাব রফিক হাওর অঞ্চল থেকে ধান সংগ্রহ করে নিজস্ব কারখানায় চাল উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা এতজন, সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে চাল রপ্তানি করা শুরু করেছেন। আচ্ছা, এটা খুবই ইজি একটা ব্যাপার, আমরা বুঝতেই পারতেছি যে এটা কি হবে। তো গ্রাহক প্রত্যক্ষ সেবা কাকে বলে এটা আমরা সবাই জানি, যে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবা বলে, যেমন ডাক্তার, ওকালতি। আর খ নাম্বার হচ্ছে বলা আছে যে শিল্প কাকে বলে, প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। তো শিল্পে পণ্য সেবা উৎপাদন ও রূপান্তর প্রক্রিয়ার সাথে জড়িত। ঠিক আছে, শিল্প হচ্ছে ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। এর কাজ হলো প্রাকৃতিক সম্পদ সংগ্রহ এবং রূপগত পরিবর্তন করা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা রূপগত পরিবর্তন সাধন করে, অর্থাৎ একটা পরিণত পণ্যের রূপদান করে। এই যে কলমটা, এটা হচ্ছে পরিণত পণ্যের রূপদান করছে শিল্পের মাধ্যমে। এরপর তা মানুষের ব্যবহার উপযোগী হয়, এর মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই গেল খ নাম্বার। গ নাম্বার বলা আছে যে রফিকের কাজগুলো কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। তো এখানে মূলত রফিক 3 ধরনের কাজ করেন। প্রথমে সে পণ্য উৎপাদন করেন, পণ্য উৎপাদন করার মাধ্যমে সে রূপগত উপযোগ সৃষ্টি করে। তারপর পণ্যগুলো পৌঁছায় দেয়, পৌঁছায় দেওয়ার মাধ্যমে সে স্থানগত উপযোগ সৃষ্টি করেন, এবং যার কাছে পৌঁছায় পণ্যটা হস্তান্তর করে, বিক্রি করে, তার মাধ্যমে সে সত্যগত উপযোগ সৃষ্টি করে। মূলত এই 3টা উপযোগ সে সৃষ্টি করে। এখন আমরা বলবো যে উপযোগ সৃষ্টি বলতে কি বোঝানো হয়। উপযোগ মূলত তোমার অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়, এবং শিল্পের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাত করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, আর পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, আর পণ্য বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। তো এখানে মূলত 3টা উপযোগ যে সৃষ্টি করা হচ্ছে, এটা আইডেন্টিফাই করা তোমার জন্য জরুরি। এখন হচ্ছে উদ্দীপকের মাধ্যমে তুমি রিলেট করবা যে 3টা উপযোগ সে কীভাবে সৃষ্টি করতেছে। সে যেহেতু অভিগম থেকে ধান সংগ্রহ করে, এরপর তার প্রক্রিয়াজাত করে ধান থেকে চালে রূপান্তর করে, তার মানে রূপগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে। তারপরে তিনি কি করে, চাল পণ্য ভোক্তাদের কাছে পৌঁছায় দেয়। কিভাবে পৌঁছায় দেয়? স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে, এই যে স্থানের ভোক্তারা ব্যবহার করতে পারে, যার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার সে চাল কি করে, বিক্রি করে, বিক্রির মাধ্যমে সে কি করে, সত্যগত উপযোগ সৃষ্টি করে, এই যে সত্যগত উপযোগ সৃষ্টি করে। তো এই 3 ধরনের উপযোগ সে সৃষ্টি করে, যা বা বিভিন্ন কাজগুলোর মাধ্যমে বাণিজ্যের বিভিন্ন উপযোগ তৈরি হয়। তো আশা করি গ নাম্বারটা বুঝতে পেরেছো, এটা ইম্পর্টেন্ট ছিল। আর ঘ নাম্বার বলছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব রফিকের ব্যবসায়িক কাজ কি ধরনের অবদান রাখে। তো তার ব্যবসায়িক কাজ কি ধরনের অবদান রাখে সেটা আমরা বুঝতে পারতেছি, অনেক অবদান রাখতেছে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার যে গুরুত্বটা, এখানে মূলত ব্যবসায়িক যে গুরুত্বটা সেটা তোমার তুলে ধরতে হবে। এটা অর্থনৈতিক কাজের মাধ্যমে ব্যবসায়ী ক্রেতার সুবিধা পায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের পুরো অর্থনীতি উপকৃত হয়। উদ্দীপকের জনাব রফিক হবিগঞ্জ থেকে ধান সংগ্রহ করে নিয়ে আসেন, যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ধান থেকে চাল তৈরি করতে বিভিন্ন পর্যায়ে কাজ করতে হয়, এতে প্রত্যেকটা পর্যায়ে কাজের সাথে লোক জড়িত থাকে এবং অর্থনৈতিক কর্মসংস্থান হয়। তো এই যে কর্মসংস্থান সৃষ্টি হয়, তিনি বিদেশে চাল রপ্তানি করেন, এতে তার বৈদেশিক মুদ্রা অর্জন করা পসিবল হবে। তো জনাব রফিক তার ব্যবসার মাধ্যমে নতুন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতেছেন। ঠিক আছে, তিনি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, এছাড়া বিদেশে চাল রপ্তানি করে রপ্তানি খাতে আয় বাড়িয়েছেন। সুতরাং বাংলাদেশের যে অর্থনৈতিক
কর্মকাণ্ড সেটার উন্নয়নে জনাব রফিকের অবদান লক্ষণীয় বা তার গুরুত্ব অপরিসীম। ওকে, তো এটাই ছিল ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এগুলো খুবই ইজি, তোমরা জাস্ট ঘড়ি ধরে ধরে সময় ধরে ধরে ব্যাপারগুলো একটু ধরবা যাতে তোমার মাথায় ক্যাচ করতে পারো, কনসেপ্টটা ক্লিয়ার থাকবা, উদ্দীপকের সাথে সুন্দর মতো রিলেট করবা, তাহলে তোমার 10-এর মধ্যে 9 চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন আমরা 9 নাম্বার কোশ্চেনটা দেখব। এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2022 সালে আসছিল 1 নাম্বার প্রশ্ন। ওকে, তো ক নাম্বার কোশ্চেনে দেখো কি আছে, বাণিজ্য কি। খ নাম্বার কোশ্চেন আছে পণ্য ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। গ নাম্বার কোশ্চেনে আছে উদ্দীপকে বর্ণিত জনাব রহিম মিয়ার ব্যবসা কার্যক্রম কোন ধরনের শিল্পের সাথে জড়িত সেটা ব্যাখ্যা করতে বলছে। ঘ নাম্বারে উদ্দীপকের পরিস্থিতিতে উৎপাদিত টমেটোর ন্যায্য মূল্য প্রাপ্তি এবং প্রত্যাশিত লাভ পেতে হলে করণীয় কি সেটা বিশ্লেষণ করতে বলছে। তো এখানে উদ্দীপক বলা আছে, উদ্দীপকে জনাব রহিম মিয়া একজন টমেটো চাষি, চলতি মৌসুমে তার জমিতে প্রচুর টমেটো উৎপাদন হয়, প্রতিদিন টমেটো বিক্রি করে তার যথেষ্ট পরিমাণ আয় হতে লাগলো। ওকে, আচ্ছা, তিনি চাষি, সে উৎপাদন করে, ঠিক আছে, কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে টমেটো নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাজারে টমেটোর যোগান বেড়ে যায়, মূল্য কমে গেছে এবং কিছু পরিমাণ টমেটো অবিকৃত থাকে। অবিকৃত টমেটো যথাযথ সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। এতে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে তোমার গুদামজাতকরণের কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর জনাব রহিম মিয়ার ব্যবসা কার্যক্রম কোন ধরনের শিল্পের সাথে জড়িত। এটা হচ্ছে টমেটো উৎপাদন করে, তাহলে বোঝা যাচ্ছে একটা প্রাকৃতিক শিল্পের মধ্যে পড়তেছে। তো চলো আমরা সলিউশনে গেলে বুঝতে পারবো। তো ক নাম্বারে বলা আছে যে বাণিজ্য কাকে বলে। আমরা জানি যে শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে কার্যাবলীগুলো আছে তাকে বাণিজ্য বলে। তো এই হচ্ছে বাণিজ্যের সংজ্ঞা। তারপরে খ নাম্বারে বলা আছে যে পণ্য ক্রয় বিক্রয় কি ধরনের উপযোগ সৃষ্টি করে। এটা মূলত শর্তগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। ধরো তুমি আমার কাছ থেকে একটা পণ্য কিনলা, তো তুমি পণ্য কেনার ফলে পণ্যের মালিকানাটা আমার কাছ থেকে তোমার কাছে চলে গেল না, এই উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে তোমার শর্তগত উপযোগ সৃষ্টি। তো এখানে বলা আছে যে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করার কাজকে বলা হয় ক্রয় বিক্রয়। এতে পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে চলে যায় এবং উৎপাদনকারীর কাছ থেকে ব্যবহারকারীর কাছে পৌঁছাতে ক্রয় বিক্রয়ের পণ্যের মালিকানা শর্তগত উপযোগ সৃষ্টি করে। ওকে, তো এই ছিল খ নাম্বার। গ নাম্বারে বলছিল যে তার কোন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে তিনি যেহেতু টমেটো চাষ করতেছে, তো উদ্দীপকে বর্ণিত জনাব রহিম মিয়ার ব্যবসাগত প্রজনন শিল্পের সাথে জড়িত। কেন একটা প্রজনন শিল্পের সাথে জড়িত এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখনো সেকেন্ড নাম্বার পয়েন্টে তুমি প্রজনন শিল্প কি এটা উল্লেখ করবা। উদ্ভিদ ও প্রাণীর বংশ বাড়ানোর মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হয়। প্রাকৃতিক উপায়ে গাছপালা প্রাণীর বংশ বাড়ানো এর প্রধান কাজ। নার্সারি, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি ইত্যাদি প্রজনন শিল্পের অন্তর্গত। তো সে একজন টমেটো চাষি, তিনি নিজের জমিতে টমেটো চাষ করেন। এখানে বীজ থেকে টমেটো চারা উৎপাদন করা হয়, এরপর চারাগুলো প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করে বড় গাছে পরিণত করা হয়। এই যে তিনি বীজ থেকে চারাতে উৎপাদন করেন, চারা আবার বড় গাছ হয়, বড় গাছ থেকে আবার তোমার বীজ হয়, বীজ থেকে আবার চারা হয়, এই যে একটা পুনঃ উৎপাদন প্রক্রিয়া, এটা কিন্তু প্রজনন শিল্পের মধ্যে। বড় গাছ থেকে টমেটো উৎপাদিত হয়, এরপর থেকে আবার বীজ ও চারা উৎপাদন করা হয়। এই যে একটা রিপ্রোডাকশন সাইকেল বা পুনঃ উৎপাদনকরণ প্রক্রিয়া, এটাই কিন্তু তোমার প্রজনন শিল্পের একটা বড় বৈশিষ্ট্য এবং এটি পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এইসব বৈশিষ্ট্যের সাথে প্রজনন শিল্পের মিল থাকায় জনাব রহিম মিয়ার এই কাজটি প্রজনন শিল্পের কাজে নিয়োজিত বলা যায়। তো এই ছিল গ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে বলছে যে এই যে সে ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ তার টমেটোটা পচে নষ্ট হয়ে যাচ্ছে, সে সংরক্ষণ করতে পারতেছে না। এটা সলিউশন হচ্ছে গুদামজাতকরণ। এটা আমি যখন উদ্দীপক পড়ছিলাম তখনই বলে দিছিলাম। তো চলো দেখি এটা আমরা কীভাবে সলভ করব। উদ্দীপকের পরিস্থিতিতে টমেটোর যে ন্যায্য মূল্য প্রাপ্তি ও প্রত্যাশিত লাভ পেতে গুদামজাতকরণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি। তো প্রথমে একটা সলিউশন দেখাই দিলা, তারপরে গুদামজাতকরণ কি এটা তুমি বলবা যে এর মাধ্যমে পণ্য নির্দিষ্ট স্থানে দীর্ঘদিনভাবে সংরক্ষণ করে রাখা যায় এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী তুমি পণ্যটা সরবরাহ করতে পারো। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে তুমি গুদামজাতকরণটা কি এটা বুঝাবা। 3 নম্বর পয়েন্টে তুমি উদ্দীপকের সাথে গুদামজাতকরণটা মিলাবা। হে টমেটো ব্যবসায়ী তার জমিতে উৎপাদিত হয়, লাভবান হয়, কিন্তু মাঝামাঝিতে এসে টমেটোর যোগানটা বেড়ে যাওয়ার ফলে
তার টমেটো অবিকৃত থাকে, আর কিছুদিন পর তা বিক্রি করলে তিনি অনেক বেশি লাভ পেতেন, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই সংরক্ষণের অভাবে টমেটো পচে নষ্ট হয়, এতে তিনি ক্ষতিগ্রস্ত হন। এখানে দেখো প্রবলেমটা আইডেন্টিফাই করছে, 3 নম্বর পয়েন্টের লাস্টে কিন্তু প্রবলেম আইডেন্টিফিকেশন হয়েছে, ঠিক আছে, প্রবলেম আইডেন্টিফাই। এবং সলিউশনটা দিবা তুমি 4 নম্বর পয়েন্ট। এক্ষেত্রে টমেটোর গুদামজাতকরণের ব্যবস্থা থাকলে জনাব রহিম মিয়ার এই সমস্যা হতো না, এতে টমেটোর গুণগত মান দীর্ঘদিন বজায় রাখা সম্ভব হতো এবং বাজারে টমেটোর দাম বাড়লে তিনি সুযোগ মতো তা বিক্রি করতে পারতেন, এতে তার ব্যবসার লাভ আরও বেশি হতো। তাই লাস্টে তুমি একটা মন্তব্য করে দিবা, তাই গুদামজাতকরণের মাধ্যমে জনাব রহিম মিয়ার ব্যবসার সমস্যা দূর করা সম্ভব বলে আমি মনে করি। এভাবে তুমি লাস্টে একটা কমেন্ট করে তুমি তোমার সৃজনশীল লেখাটা শেষ করবা। তো এই ছিল ঘ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা দেখব 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সিলেট বোর্ড 2022 সালে 2 নম্বর প্রশ্ন আসছিল, সিলেট বোর্ড 2022 সালে প্রশ্ন নাম্বার 2। তো ক নম্বরে বলা আছে যে পাইকারি ব্যবসা কি, খ নম্বরে বলা আছে যে প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝো ব্যাখ্যা করো, গ নম্বরে বলা আছে যে হুমায়ুন কবিরের গরু বিক্রয়ের কাজটি ব্যবসায় কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে, ঘ নম্বরে আব্দুল করিম কর্তৃক গৃহীত যে পরিকল্পনাটা ছিল সেটার অর্থনৈতিক যে তাৎপর্য সেটা বিশ্লেষণ করতে বলছে। এখন আমরা উদ্দীপকে দেখব কি বলা আছে। আচ্ছা, উদ্দীপকে বলা আছে যে হুমায়ুন কবির নামে একজন লোক আছে, যে জমি চাষের জন্য এত টাকা হালের বলদ ক্রয় করেন, করে বড় ছেলেকে চাকরির জন্য সৌদি আরব পাঠাতে গিয়ে তার হালের গরু দুটি এত টাকায় বিক্রয় করেন। ওকে, তার ছেলে আব্দুল করিম সৌদি আরবে চাকরির পাশাপাশি বাংলাদেশ থেকে কাঁচা সবজি নিয়ে ওই দেশে পাইকারি বিক্রয়ের পরিকল্পনা করলেন। আচ্ছা, ঠিক আছে, তার ছেলে একটা ব্যবসার পরিকল্পনা করছে। তো এখন আমরা সলিউশনে যাব। তো প্রথমে বলা আছে যে পাইকারি ব্যবসা কাকে বলে। তো পাইকারি ব্যবসা কাকে বলে আমরা সবাই জানি যে উৎপাদনকারী যারা আছে, উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে বেশি পরিমাণে পণ্য নিয়ে এটা খুচরা ব্যবসায়ী পর্যন্ত পৌঁছানোকে, খুচরা ব্যবসায়ীদেরকে বিক্রি করাকে পাইকারি ব্যবসায় বলে। আর খ নম্বরে বলা আছে যে প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝো। প্রত্যক্ষ সেবা কাকে বলে এটা আগে লিখবা। সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ভোক্তা বা গ্রাহকদের সরাসরি কোনো যদি সেবা প্রদান করা হয় তাহলে সেটাকে প্রত্যক্ষ সেবা বলে। এক্ষেত্রে সেবাকে কেন্দ্র করে আর্থিক কাজ পরিচালিত হয়, এটি দেখা বা স্পর্শ করা যায় না কিন্তু মানুষের প্রয়োজন পূরণ করতে পারে। চিকিৎসা, আইন, ব্যবসা, নার্সিং প্রভৃতি এই প্রত্যক্ষ সেবার অন্তর্গত। ঠিক আছে, তো এটা ছিল খ নম্বরের অ্যান্সার। গ নাম্বারে বলছে যে হুমায়ুন কবিরের গরু বিক্রির কাজটি ব্যবসায় কিনা সেটা মানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। আচ্ছা, তো সে হালের গরু বিক্রি করে, তো প্রথমে সে কিনে তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য গরুটা বিক্রি করে, তো বিক্রি করে এটা ব্যবসায়ের অন্তর্ভুক্ত না। তার কারণ কি? ব্যবসার অন্তর্ভুক্ত কেন না? কারণ তার টাকাটা দরকার, এই জন্য সে গরুটা সে বিক্রি করছে একবারই, কাজটা জাস্ট ওয়ান পারপোজ, একটা পারপোজে করছে। ঠিক আছে, সে যদি গরুটা ব্যবসার উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্য করতো তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলতে পারতাম। ওকে, তো এখন আমরা ব্যবসার যে সংজ্ঞা সেটা দিব 2 নম্বর পয়েন্টে, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবা উৎপাদন বন্টন এর সহায়ক কাজকে ব্যবসা বলে, এবং কাজ শুধু অর্থ সংশ্লিষ্ট হলে তাকে ব্যবসা বলা যায় না, সেই কাজটা অবশ্যই বৈধ এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হয়। এই কথাটা তোমার সেকেন্ড পয়েন্টে উল্লেখ করবা। থার্ড পয়েন্টে তুমি উদ্দীপকের সাথে রিলেট করবা যে কবির কৃষক, সে এক জোড়া গরু কিনছে, তার ছেলেকে সৌদি আরব পাঠানোর জন্য এত টাকায় বিক্রয় করছে। এখানে গরু বিক্রির কাজটি অর্থ সংশ্লিষ্ট, তবে এর মাধ্যমে মুনাফা অর্জনের যেহেতু কোনো প্রত্যাশা নেই, তাই এটাকে আমরা ব্যবসা করতে পারি না। কারণ সে কোন পারপাসে গরু কিনছে? পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য গরু বিক্রি করছেন, তাই এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য না হয় এটাকে ব্যবসায় আমরা বলতে পারবো না। ঠিক আছে, তো এটা ছিল গ নাম্বার। ঘ নাম্বারে বলছে যে তার ছেলের যে ব্যাপারটা, আব্দুল করিম কর্তৃক গৃহীত বৈদেশিক বাণিজ্য করার যে পরিকল্পনা, সেটা কতটা গুরুত্বপূর্ণ, মানে বাইরে যে সে ব্যবসা করার পরিকল্পনা নিছে সেটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে সে যদি বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে সে রপ্তানি করে তাহলে বাংলাদেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনৈতিকভাবে সে লাভবান হবে, অনেক ধরনের অর্থনৈতিক তাৎপর্য আছে। তো এখানে দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়ের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয়, অর্থাৎ এখানে বৈদেশিক বাণিজ্য নিয়ে লিখবা।
আমদানি রপ্তানি নিয়ে লিখবা, ঠিক আছে। সাধারণত বিক্রির উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্য কিনে নিজ দেশে আনা হচ্ছে আমদানি। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টে লিখলা। থার্ড পয়েন্টে উদ্দীপকের সাথে রিলেট করবা যে তিনি পরিকল্পনা করেন, কিসের পরিকল্পনা করেন, বাংলাদেশ থেকে কাঁচা সবজি নিয়ে সৌদি আরবে সেটা বিক্রি পরিকল্পনা করেন। তিনি আমদানির পরিকল্পনা করেছেন যা বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত। তারপরে তুমি তাৎপর্য, অর্থনৈতিক তাৎপর্যটা বুঝাবা যে কোনো দেশই তো স্বয়ংসম্পূর্ণ না, প্রত্যেক দেশে কোনো না কোনো পণ্যের অভাব আছে। তো বিদেশ থেকে পণ্য আমদানি করে তা যদি কোনো দেশের পণ্যের ঘাটতি পূরণ করা সম্ভব হয় তাহলে তা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আর সৌদি আরব মরুভূমি অঞ্চল হয়, সেখানে সবজির উৎপাদন হয় না, তাই বাংলাদেশ থেকে সে যদি নিয়ে সবজি উৎপাদন করে তাহলে বাংলাদেশ থেকে সস্তায় নিয়ে যদি সেখানে বেশি দাম বিক্রি করে তাহলে সে অর্থনৈতিকভাবে লাভবান হবে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রাও বাড়বে, আয়ও বাড়বে, আর সৌদি আরবের পণ্যের ঘাটতিও পূরণ হবে। এভাবে বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়ে জনাব আব্দুল করিম অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। তো লাস্টে এই মন্তব্যটা দিয়ে তুমি শেষ করবা। ওকে, তো এই ছিল তোমার ঘ নাম্বার। এখন আমরা 11 নম্বর কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন যাব চ্যাপ্টার 1-এ। তো এটা হচ্ছে যশোর বোর্ড 2022 1 নম্বর প্রশ্ন। এখন এটা সলভ করব আমরা। তো এখানে বলা আছে যে জনাব বদরুল, আচ্ছা উদ্দীপকটা আমরা পরে পড়ি, আগে কোশ্চেন পড়ে নিই। প্রথম বলা আছে শিল্প কি, সামাজিক ব্যবসা গুরুত্বপূর্ণ কেন, জনাব বদরুলের কার্যক্রম কোন ধরনের শিল্পের অন্তর্গত, তারপরে জনাব বদরুলের গৃহীত এমন উদ্যোগ কি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে, মতামত দাও। তো চলো আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে বলা আছে যে জনাব বদরুল MBA পাশ করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। এরপরে তিনি বাড়িতে আসেন এবং একটা পুকুরটা সংস্কার করে পুকুরে তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। তিনি পানির উপরের স্তর, মাঝের স্তর এবং নিচের স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব বদরুল একজন জনপ্রিয় সফল উদ্যোক্তা, আর এই কার্যক্রম অনেকে অনুসরণ করছে। খুব নর্মাল একটা ঘটনা। তো চলো আমরা এখন সলভ করি। তো প্রথমে বলা আছে যে শিল্প কাকে বলে। আমরা জানি কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে ভোক্তাদের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা পর্যন্ত যে প্রসেসটা, সেটাকে শিল্প বলা হয়। আর খ নাম্বারে বলা আছে যে সামাজিক ব্যবসা বলতে কি বোঝে। আচ্ছা, এখানে সামাজিক ব্যবসায় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য এই ব্যবসাটা কিন্তু গঠিত না। এটা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের যে দারিদ্র্য দূর করা অর্থাৎ সামাজিক কল্যাণ, এই উদ্দেশ্যে কিন্তু সামাজিক ব্যবসাটা গঠিত হয়। এই ধরনের ব্যবসায় মুনাফা জনগণের কল্যাণে অনুদান হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিনিয়োগকারীরা নতুন কর্মসূচি প্রণয়ন করেন। এই ব্যবসার ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্যসেবা, গৃহায়ন, পুষ্টিকর খাদ্য সরবরাহ, টিকাদান প্রভৃতি। সমাজের মানুষের উপকারের জন্য সামাজিক ব্যবসা গুরুত্বপূর্ণ। ডাক্তার ইউনুস আমরা জানি সামাজিক ব্যবসার যে জনক, তাকে আমাদের নোবেল প্রাইজ পাওয়া ডাক্তার ইউনুস, তার যে কনসেপ্টটা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমার গ্রামের দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদের অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তো এটাও কিন্তু এক ধরনের ব্যবসায়, কিন্তু এখানেও কিন্তু তোমার মুনাফা আছে, কিন্তু এই মুনাফা কিন্তু তোমার যারা বিনিয়োগ করে বিনিয়োগকারীরা এই মুনাফাটা নেয়, মুনাফাটা আবার এই দরিদ্র মানুষদের উপর ইনভেস্টমেন্ট হিসেবেই দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সামাজিক ব্যবসার ধারণাটা হচ্ছে এরকম। এটা হচ্ছে খ নাম্বার। গ নাম্বার হচ্ছে উদ্দীপকে জনাব বদরুলের করা কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত, সেটা হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্গত। তারপরে তুমি প্রজনন শিল্প কাকে বলে সেটা লিখবা, অর্থাৎ শিল্প কাকে বলে লিখবা। পুনরুৎপাদনের কাজে ব্যবহার করা হয়, শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ লালন পালন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। তারপর হচ্ছে উদ্দীপকের সাথে প্রজনন শিল্প কীভাবে রিলেটেড এটা লিখবা। পুকুর সংস্থান করেন, বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ করেন। ঠিক আছে, চাষকৃত মাছ পরিচর্যা করে তিনি মানুষের ভোগের উপযোগী করে গড়ে তোলেন। এছাড়া পুকুরের যে মাছ চাষ করেন সেটা বংশ বাড়ানোর ব্যবস্থা করেন। এইসব কাজ কিন্তু প্রজনন শিল্পের সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ সে যে মাছ চাষ করতেছে, মাছের পোনা হবে, পোনা থেকে আবার বড় মাছ হবে, এই মাছ থেকে আবার পোনা হবে, এইভাবে কিন্তু তোমার রিপ্রোডাকশন হবে। তাই এটা আমরা প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত বলতে পারি। তাই জনাব বদরুল প্রজনন শিল্পের কাজে নিয়োজিত আছেন আমরা বলতে পারি। তো এই ছিল গ নাম্বার। ঘ নাম্বারে বলছে জনাব বদরুলের নেওয়া যে উদ্যোগটা আছে সেটা দেশের বেকারত্ব হ্রাসে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা তোমরা তাৎপর্য ব্যাখ্যা করো। তো এটা অবশ্যই ভূমিকা রাখবে, কিভাবে রাখবে সেটা তুমি লিখবা। দেখো যে কোনো যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা বা শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শিল্পের উন্নয়ন ব্যতীত সম্ভব নয়।
এবং শিল্পের প্রসার হলে একটা দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়। তো উদ্দীপকের জনাব বদরুল সে বৈজ্ঞানিক উপায়ে পুকুরে মাছ চাষ শুরু করেন এবং সফল মাছ চাষী তার কাজকে অনেকে অনুসরণ করছেন এবং এই যে ব্যবসায় তার নিজের কাজের পাশাপাশি অন্যদের সে কাজ সৃষ্টি করতেছে, কর্মসংস্থান সৃষ্টি করতেছে, দেশের বেকারত্ব হ্রাস করতেছে এবং তার দেখা দেখি যদি অনেক অনুপ্রাণিত হয় তাহলে দেশের বেকারত্ব আরও হ্রাস পাবে আর তারা চাকরির আশায় বসে থাকবে না এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে। তাই বেকারত্ব কমাতে জনাব বদরুলের যে উদ্যোগটা সে নিছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সো এইভাবে একটা মন্তব্য টেনে তুমি তোমার ঘ নাম্বার পয়েন্টটা শেষ করবা, ঠিক আছে? তো এই ছিল 11 নাম্বার কোয়েশ্চেন। এখন হচ্ছে আমরা 12 নাম্বার কোয়েশ্চেন সলভ করব। 12 নাম্বার হচ্ছে যশোর বোর্ড 2022 সালে আসছিল, প্রশ্ন নাম্বার 7। তো এখানে বলা হয়েছে ব্যবসায় কি, কর্মসংস্থানের শিল্প কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। প্রথম পর্যায়ে জনাব মাহবুবের প্রতিষ্ঠান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে সেটা ব্যাখ্যা করতে বলছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মাহবুবের ব্যবসায় কী ধরনের ভূমিকা রাখবে বলে মনে করো, এটার মতামত দিতে বলছে। তো উদ্দীপক চলো পড়ি। সরকারি চাকরি থেকে জনাব মাহবুব অবসর নিয়ে একটা ব্যবসা শুরু করেন। তারপরে তিনি ফরিদপুর থেকে ধান সংগ্রহ করে সিলেটে সংরক্ষণ করেন, পরবর্তীতে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রি করেন। তার কর্মীর সংখ্যা বেড়ে গেছে এবং তিনি চাল রপ্তানি শুরু করছেন। তো চলো আমরা ডিরেক্ট সলিউশনে যাই। ও ব্যবসায় কি, আমরা জানি মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে পণ্য উৎপাদন বন্টনের সহায়ক কাজ সকল ধরনের বৈধ কার্যক্রমের সমষ্টি হচ্ছে ব্যবসায়। তো এখানে তিনটা জিনিস ফোকাস রাখবো: মুনাফা অর্জনের লক্ষ্য, উৎপাদন বন্টন ও সহায়ক বৈধ অর্থনৈতিক কাজ, এগুলো হচ্ছে ব্যবসায়। আর শিল্প কাকে বলে লিখবা, প্রকৃতি পদার্থ সম্পদ সংগ্রহ এত উপযোগ সৃষ্টির সব প্রচেষ্টাকে শিল্প বলে। তারপরে শিল্পটা ব্যাখ্যা করবা, কি কি শিল্প থাকতে পারে বা শিল্পের উদাহরণ কি কি। প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষ জড়িত থাকে। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় এবং শিল্পের কাঁচামাল সরবরাহ, মালামাল ক্রয় বিক্রয়, বীমা, পরিবহনের জন্য অনেক মানুষ জড়িত থাকে। তাই কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গেল খ নাম্বার। গ নাম্বারে বলা আছে যে জনাব মাহবুবের প্রতিষ্ঠান কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, অবশ্যই সময়গত উপযোগ সৃষ্টি করে। সে যেহেতু এক সিজনের চাল আর এক সিজনে বিক্রি করতেছে, তার মানে অবশ্যই তার গুদামজাতকরণ বা কোল্ড স্টোরেজে তার চালটা রাখা লাগতেছে। কোল্ড স্টোরেজ না, স্টোরেজ করে রাখা লাগতেছে। তো এরপরে তুমি গুদামজাতকরণ কি এবং কিভাবে করা হয় সেটা তুমি লিখবা। উৎপাদনের পর তা সংরক্ষণ করা হয়, সংরক্ষণ ব্যবস্থার নাম হচ্ছে গুদামজাতকরণ এবং এটি উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্যকে নষ্ট করা হতে বিরত রাখে এবং এটার গুণগত মান বজায় থাকে, ফলে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা পসিবল হয়। তারপরে উদ্দীপকের সাথে তুমি রিলেট করবা। উদ্দীপকের জনাব মাহবুব সে অবসরের পরে ব্যবসা শুরু করেন, ফরিদপুর থেকে ধান সংগ্রহ করে চাল পরবর্তীতে সারা বছর বিক্রয় করে এবং পরবর্তীতে তিনি যেহেতু সংরক্ষণ করেন তার গুণগত মান ভালো থাকে, ঠিক আছে, এবং পরবর্তীতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করা যায়। জনাব মাহবুব তার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে সরবরাহ পর্যন্ত সংরক্ষণ করে পণ্যের মান রক্ষা করেন। এই কাজ গুদামজাতকরণের সাথে সম্পর্কিত। তাই আমরা বলতে পারি যে প্রথম পর্যায়ে জনাব মাহবুবের যে প্রতিষ্ঠানটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করেছে, এটা আমরা বলতে পারি। এই গেল গ নাম্বার। আর ঘ নাম্বারে বলছে সেম, অর্থনৈতিক উন্নয়নে তার কাজ কী ধরনের গুরুত্বপূর্ণ। আমরা অর্থনৈতিক যে গুরুত্বটা সেটা আমরা তুলে ধরব। তো কীভাবে তুলে ধরবো, বর্তমান বিশ্বে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার যে গুরুত্বটা সেটা অপরিসীম। এখানে ব্যবসার গুরুত্ব এটা এই টপিকটা থেকে আসছে। ব্যবসার ক্রেতারা সুবিধা পান, অর্থনীতি উপকৃত হয়। তারপরে উদ্দীপকের সাথে রিলেট করবা যে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, প্রতিষ্ঠানে 20 থেকে 100 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিদেশে তিনি চাল রপ্তানি শুরু করছেন, তার মানে কি বৈদেশিক মুদ্রা অর্জন করার পসিবল হচ্ছে। তারপরে অর্থনৈতিক কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তো সবগুলো করে রপ্তানি খাতে আয় তিনি বাড়িয়েছেন এবং এতগুলো জিনিস বিবেচনা করে আমরা বলতে পারি যে জনাব মাহবুবের ব্যবসায়ের অবদান তিনি রাখছেন, সেটা অবশ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং অনুকরণীয় বা লক্ষণীয়।
তো এই ছিল 12 নম্বর পর্যন্ত কোশ্চেন। নেক্সট কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।